কেমন আছেন সবাই? আসাম থেকে নতুন এক সকালে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন আছি উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় শহর আসামের গুয়াহাটিতে। তাহলে চলুন সবাই মিলে যাওয়া যাক কামাখ্যা মায়ের দর্শনের উদ্দেশ্যে। আসাম যাওয়ার জন্য ট্রেনের আর ফ্লাইটের টিকিটটা আমরা অনলাইনেই বুক করেছি। আর যেহেতু আমরা একসঙ্গে 3টে ফ্যামিলি যাচ্ছি, সেই জন্য যাওয়া নিয়ে এখানে আলোচনা চলছে। এখন দুপুর ঠিক 3টে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আর কিছুক্ষণ পর মানে 4:05 হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আমাদের গুয়াহাটি যাওয়ার বাহন 1 2 3 4 5। নামটা ভীষণ ইন্টারেস্টিং না? আরে হ্যাঁ, এটাই হলো ট্রেনের নাম, 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস। তবে আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশনের ডিস্টেন্স মাত্র 45 মিনিটের বলে দূর থেকে ট্রাভেল করে আর আসতে হয় না। তবে যারা দূর থেকে আসবেন তাদের জন্য বলে রাখি, হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মের সামনেই রয়েছে আপার ক্লাস ওয়েটিং রুম। সেখানে আপনারা সিঁড়ি দিয়ে বা লিফটের সাহায্যে উঠে যেতে পারেন। মনে হয় 10 টাকা পার আওয়ার চার্জ লাগে। আর আমাদের ট্রেনটা একদম নির্দিষ্ট টাইমেই ছেড়ে দিয়েছে। আর যেহেতু এখন বিকেল বেলা, তাই সবার ইচ্ছা হয়েছে ঝালমুড়ি খাবে, আর সেটাও ট্রেনের মধ্যেই। তবে ঝালমুড়ি খাওয়ার সমস্ত উপকরণ কিন্তু আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, আর এটা ছিল প্রি প্ল্যান্ড। আর ঝালমুড়ি বানানোর জন্য যে ছোলা বাড়ি থেকে সেদ্ধ করে নিয়ে এসেছিলাম, এটা মুড়িতে দেওয়ার আগেই হাতে হাতে শেষ হয়ে যাচ্ছিল। তবে জানেন তো, মুড়িটা মাখার পরে মনে হয়েছে মুড়ির মধ্যে চানাচুরটা দেওয়া হয়নি। সেই জন্য মুড়িগুলো আবার একটা প্লাস্টিকের মধ্যে ঢেলে তার মধ্যে চানাচুর দিয়ে মেখে তারপরে সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। আর মুড়ি মাখতে মাখতেই হঠাৎ তাকিয়ে দেখি আমাদেরই একজন দাদা ট্রেনের মধ্যে এত ঠান্ডা লেগেছে যে ট্রেনের মধ্যে যে বেডশিট গুলো দেয় সেগুলোই গায়ে দিয়ে চলে এসেছে ঝালমুড়ি খাবে বলে। প্রথমে দেখে তো আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। ঝালমুড়ি খেয়ে একটু গল্প করতে করতে আবার রাতের খাবার টাইম হয়ে গেছে। এরকম সুন্দর একটা ট্রেন জার্নি, আর সঙ্গে পরোটা আর ঝাল ঝাল চিকেন কষা। ট্রেনের খাবারগুলো না ভীষণ গায়ে লাগে। 160 টাকা করে ডিম ভাত, ভাবুন একবার। এরপর খাওয়া দাওয়া সেরে সবাই চলে গেলাম যে যার বার্থে। সুপ্রভাত সবাইকে। এখন আমরা নিউ জলপাইগুড়ি ছাড়িয়ে নিউ আলিপুরদুয়ার ছাড়িয়ে চলে এসেছি পার্শ্ববর্তী রাজ্য আসামের গুয়াহাটিতে। স্টেশন থেকে নেমে পায়ে হাঁটা পথে চলে এসেছি স্টেশন সংলগ্ন পল্টন বাজারে অবস্থিত হোটেল কামাখ্যাতে। হোটেলটা বেশ সুন্দর, পরিষ্কার, ছিমছাম। তবে আপনারা যখন হোটেল নেবেন তখন অবশ্যই ভিতরে গিয়ে ঘরগুলো ভালো করে দেখে নেবেন, কারণ অনেক হোটেল আছে বাইরে থেকে সুন্দর কিন্তু ভিতরটা খুবই নোংরা। আর হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। তবে আপনারা চাইলে পুজোটা আপনারা পরের দিনও দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ভোর 4টের সময় উঠে মন্দিরে চলে আসতে হবে, কারণ অনেক বড় লাইন পড়ে। পুজো দিতে অনেকটাই সময় লেগে যায়, 4 থেকে 5 ঘন্টা তো লেগেই যায় পুজো দিতে। আর এই পল্টন বাজারে আপনারা অনেক গাড়ি পেয়ে যাবেন। যদি আপনারা শেয়ারে গাড়ি নিতে চান সেটাও পেয়ে যাবেন, আবার যদি আপনারা মনে করেন রিজার্ভ করে নেব গাড়ি, সেটাও সম্ভব। মায়ের মন্দিরে নিয়ে যেতে আমাদের দুটো গাড়িতে ভাড়া লেগেছিল 1500 টাকা। এখানে প্রচুর দোকান রয়েছে পুজোর সামগ্রী নেওয়ার জন্য। তবে পুজো দেওয়ার আগে আপনাদের কুপন নিতে হবে, তবে তার জন্য কোনো রকম টাকা লাগে না। আর দুপুর 12টা থেকে পাওয়া যায় ভোগের কুপন, সেটার জন্য কোনো টাকা লাগে না, সেটাও বিনামূল্যে। 51টা সতীপীঠের মধ্যে সব থেকে জাগ্রত নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মায়ের মন্দির। কামাখ্যা হলো তন্ত্র সাধকদের কাছে অন্যতম পবিত্র একটা স্থান। তবে কামাখ্যা নিয়ে অনেক মিথ আছে, যে এখানে ব্ল্যাক ম্যাজিক হয়, তন্ত্র মন্ত্রের আতুর ঘর, কিন্তু সেরকম কিছুই নেই। তবে বিশ্বাস যার যার ব্যক্তিগত। খুবই সুন্দর ব্যবস্থা, যেখানে লাইন দেবেন সেখানটা ভীষণই পরিষ্কার, আর যথেষ্ট পাখার ব্যবস্থা আছে। এখানে স্পেশাল ভিআইপি টিকিটেরও ব্যবস্থা আছে, যার মূল্য 501 টাকা। তবে একটা ব্যাপার কিন্তু আমাদের সবারই ভীষণ ভালো লেগেছে, যেটা হলো এখানে পান্ডাদের কোনো রকম উৎপাত নেই। কেউ আপনাদের বিরক্তও করবে না, আর হাত ধরে টানাটানিও করবে না। পুজোর ডালি কিনে আপনাদের যেরকম ভাবে মনে হবে সেরকম ভাবেই আপনারা মায়ের পুজোটা এখানে করতে পারবেন। 2-3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর যখন আমরা ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তখন লাইনে দাঁড়ানোই কিছু ভক্ত এইভাবে মায়ের গান গাইছিলেন। আর এই গান শুনে নিমিষেই সমস্ত ক্লান্তি উধাও। দারুণ ব্যাপার, ভীষণ ভালো লাগলো দর্শন করে। আর মন্দিরের পাশেই এভাবে প্রদীপ জ্বালানো, ধূপকাঠি জ্বালানো সবকিছুরই আলাদা করে ব্যবস্থা আছে। আমরাও সেখানে প্রদীপ জ্বালালাম, ধূপকাঠি জ্বালালাম, প্রদীপ দিয়ে আরতি করলাম। আর দর্শন শেষে হোটেলে ফিরে এলাম তখন রাত প্রায় 9টা মতন বাজে। আর পরের দিন আমাদের গন্তব্য ছিল বশিষ্ঠ মুনির আশ্রম।
পৌরাণিক মতে জানা যায় এখানে বশিষ্ঠ মুনি মা গঙ্গাকে মর্তে আনার জন্য তপস্যা করেছিলেন। আর যেখানে বসে তপস্যা করেছিলেন তার ঠিক সামনে 22 ফুট নিচে রয়েছে শিবলিঙ্গ, যেটা উপর থেকে কিন্তু দেখা যায় না। আর তার ঠিক পাশেই রয়েছে ঝর্ণা। আমাদের পরের গন্তব্য তিরুপতি বালাজি মন্দির। এখন আমরা আছি তিরুপতি বালাজি মন্দিরে। ভীষণ সুন্দর এই মন্দিরটা, তবে ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই দেখাতে পারলাম না। এই মন্দিরের ডান দিকে রয়েছে দুর্গা মন্দির, বাঁ দিকে রয়েছে পদ্মা মন্দির, আর ঠিক মাঝখানে রয়েছে তিরুপতি বালাজি মন্দির। আর এই মন্দির চত্বরেই ভালো একটা ধোসার দোকান রয়েছে, যার নাম ধোসা এক্সপ্রেস। সেখান থেকেই আমরা সবার জন্য ধোসা অর্ডার করে খাওয়া দাওয়া সেরে চলে গেলাম পরের গন্তব্যের দিকে। আর আমাদের পরের গন্তব্য ছিল নবগ্রহ মন্দির। প্রথমে যখন মন্দিরের মধ্যে ঢুকলাম তখন কিছুই দেখতে পাচ্ছিলাম না, ভেতরটা লাইট অফ ছিল আর কতগুলো প্রদীপ জ্বলছিল। তারপর যখন আমরা সবাই মিলে ঢুকলাম তখন হালকা করে একটা লাইট জ্বালিয়ে দিল। এটাই হলো নবগ্রহ মন্দির। সায়েন্স মতে যে নবগ্রহ আছে সেই গ্রহ নয়, কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে যে নবগ্রহ আছে সেই দেবতাদের পুজো হয় এখানে। নবগ্রহের আলাদা আলাদা লিঙ্গ রয়েছে, সমস্ত লিঙ্গের সামনে একটা করে প্রদীপ জ্বলছে। আর মন্দিরের বাইরে তেল বিক্রি হচ্ছে, যদি আপনারা চান ওখান থেকে বোতলে করে তেল কিনে এনে এই যে প্রদীপগুলো আছে সেই প্রদীপগুলোতে আপনারা তেল দিতে পারেন। আর যে পাহাড়টার ওপরে নবগ্রহ মন্দিরটা অবস্থিত সেই পাহাড়টার নাম হলো চিত্রাচল পাহাড়। এই পাহাড় থেকে পুরো আসামের ভিউটা দারুণ লাগে দেখতে, তবে এখানে ক্যামেরা করতে ভীষণ ভয় লাগে। যা বাদরের উৎপাত, একবার যদি টান মেরে ক্যামেরাটা নিয়ে যায় তাহলে শুধু গালে হাত দিয়ে হা করে ওপরের দিকে তাকিয়ে থাকতে হবে। যা দাঁত খিচুনি দেয়, ক্যামেরা পাওয়ার আশা ছেড়ে হোটেলে চলে আসতে হবে। চলুন আবার যাই পরের গন্তব্যের দিকে। এবারে আমাদের গন্তব্য হলো ব্রহ্মপুত্র আর তার উপর দিয়ে ভেসে চলা ক্রুজ। আর এই হলো ঘাটে যাওয়ার রাস্তা। ক্রুজের ভাড়া পার হেড 200 টাকা। তবে যে সরকারি ক্রুজগুলো আছে সেগুলোতে ভাড়া নেয় 20 টাকা। ক্রুজে যখন আমরা টিকিট কাটি তখন আমাদের বলেছিল পিকক আইল্যান্ডে, মানে সামনের যে আইল্যান্ড আছে ওখানে উমানন্দ মন্দির আছে, সেই উমানন্দ মন্দিরে আমাদের নিয়ে যাবে। কিন্তু আইল্যান্ডের পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে এলো, আইল্যান্ডে আর নামালো না। কেন যে নামালো না সেটা আর বললো না। ক্রুজের ভেতরে গান বাজনা নাচানাচি করে টায়ার্ড হয়ে কিছুক্ষণের জন্য বসে ব্রহ্মপুত্র নদের ভিউ দেখে চলে গেলাম পরের গন্তব্যের দিকে। আর আমাদের পরের গন্তব্য ছিল সেন্ট জোসেফ চার্চ। এই চার্চটা গুয়াহাটির পানবাজারে অবস্থিত। আর চার্চটা রয়েছে একদম হাইওয়ের পাশে। ভীষণ সুন্দর এই চার্চটা। আর এই চার্চে জুতো খোলার ওপরে ব্যবস্থা আছে। আর আমাদের যে দাদাটা এর মধ্যে চাদর মুড়ি দিয়ে উঠেছিল সেই দাদাটা ওই নিচে জুতো খুলে আমাদের সঙ্গে ওপরে উঠে এসেছিল। তারপরে চার্চ থেকে বেরিয়ে যখন আমরা সবাই জুতো পরছি তখন সেই দাদা আর জুতো খুঁজে পাচ্ছে না, ওর তো মনেই নেই ও জুতোটা নিচে খুলে এসেছে। আর এই জুতো নিয়ে বেশ কিছুক্ষণ হাসাহাসি হলো। ব্যাস, দুদিনের জন্য গুয়াহাটিতে এসে অনেক কিছু দেখলাম, ভীষণ ভালো লাগলো। এবার তাহলে চলুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এখন আমরা যাচ্ছি লোকপ্রিয় গোপীনাথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। 9:15 আমাদের ফ্লাইট, আর এখন বাজে সকাল 7টা। এবার এয়ারপোর্টে ঢুকতে হবে, লাগেজ ড্রপ করতে হবে, তারপর সিকিউরিটি চেক, সবকিছু কমপ্লিট করে এবার এয়ারপোর্টের বাসে করে চলে এলাম ফ্লাইটের কাছে। আর ফ্লাইটে বসার পর একদম কারেক্ট টাইমে ফ্লাইটটা ছেড়েও দিল। কলকাতা পৌঁছাতে সময় লাগবে ঠিক 1 ঘন্টা। আর 1 ঘন্টা পর আকাশপথে ওই যে দেখুন দেখা যাচ্ছে আমার কোলাহলের শহর কলকাতা। সত্যি আকাশপথে নিজের শহরটা দেখার মজাই আলাদা। চলে এলাম হোম সুইট হোমে। वस्तुएं आप फेंकना चाहें उन्हें केवल अराइवल हॉल में उपलब्ध बिन में ही डालें। विमान से जल्दी प्रस्थान करने में हमारी टीम आपकी सहायता के लिए उपलब्ध है। धन्यवाद। এবার বিদায় জানানোর পালা। তাহলে আমার আসাম ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।